হ্যালো স্টুডেন্টস, এর আগের দিনের ক্লাসে আমরা তড়িৎ প্রবাহের ফলে যে চুম্বক ক্ষেত্র উৎপন্ন হচ্ছে সেই চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করেছিলাম, বা একটা তড়িৎবাহী তারের দুটো তড়িৎবাহী তারের মধ্যে পরস্পর আকর্ষণ বল কী করে নির্ণয় করব, তার বা যে চুম্বক ক্ষেত্রটা উৎপন্ন হচ্ছে সেটা দুভাবে আমরা নির্ণয় করেছিলাম, একটা বায়ো সাভার্ট ল, একটা অ্যাম্পিয়ার ল। আজকে আমরা যে চুম্বকত্ব যে ধর্মটা, সেই ধর্মটার উৎপত্তি বা সেইটা কিভাবে হচ্ছে তার যদি কোনো প্যারামিটার বা তার মেরু শক্তি, তার চৌম্বক ভ্রামক, তোমরা যেরকম ঠিক যেমন তোমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে পড়েছিলে সেগুলো কিভাবে উৎপন্ন হয় সেগুলো জানবো। তো এখন দেখো, আমরা প্রকৃতিতে যেসব ম্যাটারগুলো খুঁজে পাই তার মধ্যে কিছু কিছু ম্যাটারের প্রথম থেকে ওই চুম্বকত্ব ধর্মটা থাকে ইনবিল্ট। তো সেই চুম্বকত্ব ধর্মটা আসছে কোত্থেকে না, আসছে কোত্থেকে তোমরা জানো যে কারেন্টের প্রবাহ হলেই সেখানে একটা ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হয়, মানে চুম্বকের সৃষ্টি হয়। তো কারেন্টের প্রভাবটা কী করে হতে পারে না, প্রত্যেক পদার্থই অনেক অনুপরমাণু নিয়ে গঠিত। এবার পরমাণুর ভেতরে নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনটা ঘুরছে। এখন ইলেকট্রন তো একটা চার্জড পার্টিকেল, তার ইলেকট্রন চার্জ পার্টিকেল মানে ইলেকট্রনটা যেই মুভ করছে সেখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। তো সেই ম্যাগনেটিক ফিল্ডটা কীভাবে কেন তৈরি হয় না, ওই মুভমেন্ট অফ তাহলে ইলেকট্রনের জন্য। তাহলে সেই ম্যাগনেটিক ফিল্ডের ফলে একটা ম্যাগনেটিজম একটা ধর্ম আরোপ হলো। এবার প্রত্যেক অণুতে এইভাবে শুরু হতে হতে দেখা গেল তার ওরিয়েন্টেশন যদি একই ধরনের হয় কিছু কিছু পদার্থে, তাহলে ওই সবগুলো ম্যাগনেটিক ফিল্ডের ভেক্টর সামনে ওই ম্যাটারটার মধ্যে একটা ম্যাগনেটিক প্রপার্টি গ্রো করে যাচ্ছে। তাহলে অন্য পদার্থের ক্ষেত্রে হচ্ছে না কেন না, অন্য পদার্থের ক্ষেত্রে ওই ভেক্টর সামটা খুব মিনিমাম থাকছে বা ভেক্টর সামটা 0 হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু প্রত্যেক ইলেকট্রনের মধ্যে মানে প্রত্যেক পরমাণুর মধ্যে একটা আমরা তাকে তুলনা করতে পারি যে একটা ম্যাগনেটিক ডাইপোল হয়ে যাচ্ছে, ঠিক যেমন আমরা ইলেকট্রিক ডাইপোলের কথা ভেবেছিলাম। তাহলে আমরা তাহলে একটুখানি প্রথমে শুরুটা করি। শুরুটা ইলেকট্রিক ফিল্ড দিয়ে শুরু করব। ইলেকট্রোস্ট্যাটিক্সের ক্ষেত্রে যেরকম তোমরা ডাইপোল পড়েছিলে, ডাইপোলের ক্ষেত্রে তোমরা কি করেছিলে না, ডাইপোল মোমেন্ট পড়েছিলে। ডাইপোল মোমেন্ট, ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট এক্ষেত্রে লিখে দেওয়া ভালো। ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, তাকে আমি যদি পিই বলি, পিই কি ইকুয়াল টু তোমরা কি পড়েছিলে, পিই ইকুয়াল টু তোমরা পড়েছিলে যে কিউ ই ইন্টু ডি, মানে ওই যে ডাইপোল মোমেন্টটা হচ্ছে যে ডাইপোল হচ্ছে কি, যে দুটো চার্জ আছে তার একটা ডিস্টেন্স, সেম চার্জ আছে তার একটা ডিস্টেন্সে আছে, একটা চার্জ হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাস, সেইটা ডাইপোল মোমেন্টটা পড়েছিলাম কিউ ই ইন্টু ডি। মানে কিউ ই মানে ধরো ওই ইলেকট্রিক চার্জটা, আর ডি মানে হচ্ছে ওদের মধ্যেকার ডিস্টেন্স। কিন্তু ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের ক্ষেত্রে আমরা এটা দেখব, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের ক্ষেত্রে আমরা দেখব এটাকে যদি পিএম বলি, পিএম ইকুয়াল টু আই ইন্টু এ। তো আই কি না, আই হচ্ছে কারেন্ট আর এ হচ্ছে আই কারেন্টটা যে লুপের মধ্যে দিয়ে যাচ্ছে সেই লুপের যে এরিয়া, এই জন্য এরিয়া ভেক্টর হিসাবে এটাকে দেখা হচ্ছে। এরিয়া ভেক্টর মানে ধরো এইরকম একটা লুপের মধ্যে আই কারেন্ট যাচ্ছে, এই টোটাল এরিয়াটাকেই আমি বলবো, টোটাল এরিয়াটাকে বলবো এর এরিয়া হচ্ছে এ। তখন এর ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট হবে আই ইন্টু এ। তাহলে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের ইউনিট কি হবে, স্বাভাবিকভাবে ইউনিট বলে দিতে পারবে তোমরা। আই এর ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার ইন্টু এ মানে হচ্ছে এরিয়া, এরিয়ার ইউনিট কি হবে মিটার স্কোয়ার। তাহলে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের হয়ে গেল
অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। এই ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট আবার অন্যভাবেও আমি একটু বলতে পারি। কেমনভাবে না, আমরা ইলেকট্রিক যখন ফিল্ড যখন দিয়েছিলাম তখন কি বলেছিলাম যে তার চার্জটাকে, প্রত্যেকটা চার্জকে Q1 চার্জ কি Q2 চার্জ সেরকম আমরা বলেছিলাম। এবার ম্যাগনেটিক প্রপার্টির ক্ষেত্রেও জানো তো আমরা ওইভাবেই বলবো যে যেন একটা ধনাত্মক ম্যাগনেটিক চার্জ আছে, ঋণাত্মক ম্যাগনেটিক চার্জ আছে, ম্যাগনেটিক চার্জ বলছে। এবার ধনাত্মক ম্যাগনেটিক চার্জটাকে আমরা কি বলবো, নর্থ পোল, আর ঋণাত্মক ম্যাগনেটিক চার্জটাকে আমরা সাধারণত সাউথ পোল দিয়ে ডিনোট করতে পারবো। তো এইভাবে আমরা বলতে পারি। তাহলে এরপর আমি কি করব না, এরপর আমি বলবো যে ধরো এইরকম দুটো ম্যাগনেটিক চার্জ আছে, তাহলে ম্যাগনেটিক চার্জ মানে তার মেরু শক্তিকেই বলা হচ্ছে ম্যাগনেটিক চার্জ। তাহলে মেরু শক্তি দিয়ে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টেরও একটা সংজ্ঞা পাওয়া যায়। এবার মেরু শক্তিকে ধরো আমি বললাম QM দিয়ে আমি ডিনোট করলাম, আর কার্যকর দৈর্ঘ্য বলে একটা জিনিস ডিনোট করব, কার্যকর দৈর্ঘ্য, এটাকে আমরা ডিনোট করব 2L দিয়ে। কার্যকর দৈর্ঘ্য কোনটা না, নর্থ পোল আর সাউথ পোলের মধ্যে ধরো এটা একটা দণ্ডচুম্বক, এই দণ্ডচুম্বকের এইটা হচ্ছে নর্থ, এইটা হচ্ছে সাউথ, এই দুটো চুম্বকের এই দুটো মেরুর মধ্যেকার দূরত্বকে আমরা 2L দিয়ে প্রকাশ করব। তাহলে মেরু শক্তি হচ্ছে QM, কার্যকর দৈর্ঘ্য 2L যদি হয়, সেক্ষেত্রে চৌম্বক ভ্রামক PM যদি বলি আমি, PM সমান QM ইন্টু 2L, চৌম্বক ভ্রামক PM সমান QM ইন্টু 2L। উল্টো দিক দিয়ে একইভাবে আমি মেরু শক্তির সংজ্ঞা এইভাবে পেয়ে যাব। তাহলে মেরু শক্তি কি হয়ে যাবে, মেরু শক্তি QM সমান PM বাই 2L। এরপর দেখো আমরা যদি তাহলে বলি যে দুটো মেরু আছে, যেরকম ইলেকট্রিকের ক্ষেত্রে আমরা দুটো মেরুর কথা আমরা বলেছিলাম যে একটা পজিটিভ Q1 চার্জ আছে, Q2 চার্জ আছে। এবার সেই দুটো চার্জ যদি তাদের সেম ক্যাটাগরি হয়, মানে সেম পোলারাইজেশনের হয়, মানে যদি পজিটিভ হয়, তাহলে পজিটিভকে কি করবে, বিকর্ষণ করবে, পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করবে, এটা আমরা জেনেছিলাম। কিন্তু তাদের মধ্যে একটা আকর্ষণ বা বিকর্ষণ বল তৈরি হয়। তো সেই বলটা এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে বলটা হবে F ইকুয়াল টু μ0 বাই 4 পাই QM ডট বাই r স্কোয়ার। মানে সোজা কথা, দুটো একটা ম্যাগনেটিক পোল আছে, তার একটা মেরু শক্তি হচ্ছে QM, আর একটার হচ্ছে মেরু শক্তি QM ডট, তাদের মধ্যেকার ডিস্টেন্স যদি r হয়, তাহলে F ইকাল টু μ0 4 পাই QM ডট বাই r স্কোয়ার। দেখো এই যে ফোর্সের যে ইকুয়েশনটা, এটা কুলম্বের ইকুয়েশনের সঙ্গে প্রায় সেম। সেটা হচ্ছে, আর একটা কি, কুলম্বের ইকুয়েশনের যে কনস্ট্যান্টটা সেটা 1/4 পাই এপসাইলন নট ছিল। এপসাইলন নটটা কি বলেছিলাম, ইলেকট্রিক পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। সে একইভাবে μ0টাকে বলা হবে ম্যাগনেটিক পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, বা বাংলায় যদি বলি চৌম্বক ভেদ্যতা শূন্য মাধ্যমের। চৌম্বক ভেদ্যতা কোথাকার, শূন্য মাধ্যমের। তাহলে কুলম্বের ইকুয়েশনের সঙ্গে এই ইকুয়েশনের অনেকটাই সিমিলারিটি, শুধু কুলম্বের ইকুয়েশনে 1/4 পাই এপসাইলন নট ছিল, এখানে হয়ে গেছে μ0/4 পাই। তাহলে আমরা দেখলাম যে ম্যাগনেটিক
চার্জের সঙ্গে আমরা ম্যাগনেটিক চার্জ হিসাবে ডিনোট করতে পারবো, এবং পজিটিভ ধরবো হচ্ছে নর্থ পোলকে আর নেগেটিভ ধরবো হচ্ছে সাউথ পোলকে। একইভাবে তোমরা যেরকম ম্যাগনেটিক ডাইপোলের ক্ষেত্রে করেছো হয়তো, যে ম্যাগনেটিক ডাইপোল, একটা ডাইপোলকে যদি আমরা এরকম একটা ডাইপোল আছে, তো ডাইপোলকে আমরা যদি একটা ইলেকট্রিক ফিল্ডে রেখে দিই, তখন তাতে যে টর্ক হয়, সেই টর্কটা আমরা পড়েছিলাম। টর্ক সমান কী ছিল না পিই ক্রস ই। এক্ষেত্রেও ম্যাগনেটিক টর্ক যেটা হবে, ম্যাগনেটিক ডাইপোলের ক্ষেত্রে ডাইপোলের টর্ক যেটা হবে, টর্ক ইকুয়াল টু হয়ে যাবে পিএম ইন্টু বি। মানে বি ম্যাগনেটিক ফিল্ডে যদি আমরা একটা ম্যাগনেটিক ডাইপোলকে রাখি, পিএম মানে হচ্ছে তার ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, ইন্টু বি হচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ডে আমি রেখেছি তার ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে যদি বি হয়, তাহলে টর্কটা হয়ে যাবে পিএম ইন্টু বি। একদম সেম অ্যাজ ওই ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট বা ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের টর্কের একদম সেম, পুরো সেম। তো এক্ষেত্রেও আমরা ধীরে ধীরে তাহলে পড়ব যে একটা ডাইপোলকে তার অ্যাক্সিসের উপর একটা পয়েন্টে তার ম্যাগনেটিক ফিল্ড কত হবে। এরকম একটা একটা ম্যাগনেটিক, এবার ধরো আমি একটা বার ম্যাগনেট নিয়ে নিলাম। আচ্ছা, এক্ষেত্রে তোমাদের বলে রাখি, সব বার ম্যাগনেটও যা একটা লুপও তা, ধরো এরকম আমি একটা কারেন্ট ফ্লো করাচ্ছি, কারেন্টটা এইভাবে এলো, এইভাবে বেরিয়ে গেল, মানে এটা অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ হলে এখানে নর্থ পোল তৈরি হবে, আর ক্লকওয়াইজ যদি হয় এই কারেন্টটাই এইভাবে আসতো, এভাবে বেরিয়ে যেত, মানে ধরো এইভাবে কারেন্ট আসছে, মানে ক্লকওয়াইজ, এখানে সাউথ পোলের তৈরি হবে। তো এইরকম একটা লুপ, সেখানেও একটা ম্যাগনেটের তৈরি হবে, সেটাও যা একটা বার ম্যাগনেটও তা। একটা সলিনয়েড, যদি আমি এরকম একটা সলিনয়েডও বলি, সলিনয়েডের মধ্য দিয়ে আমি কারেন্ট ফ্লো করাচ্ছি, সলিনয়েডের মধ্যেও একটা ম্যাগনেটিক ফিল্ডের তৈরি হবে। তো সবগুলো হচ্ছে সেম। তাহলে আমি যদি বার ম্যাগনেটটাকে নিয়ে আলোচনা করি, তার মানে একটা ম্যাগনেটিক একটা মেরু নিয়ে আলোচনা করছি। ধরো এরকম একটা নর্থ পোল আছে, একটা সাউথ পোল আছে। এবার এদের অ্যাক্সিসের উপর, কার্যকরী দৈর্ঘ্যের অ্যাক্সিসের উপর, এখান থেকে এটা দৈর্ঘ্য 2L, এখান থেকে এই অ্যাক্সিসের উপর ডি দূরত্বে একটা বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড কত হবে। তো ডি দূরত্বে একটা বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ডটা বের করলে তোমরা দেখবে যে এর ইকুয়েশনটা হচ্ছে বি ইকুয়াল টু μ0/4π2pm/dq। এক্ষেত্রে একটা অ্যাজাম্পশন নিয়ে নেওয়া হয় যে এল ভেরি ভেরি লেস দ্যান ডি। অ্যাজাম্পশন নিলে এই ঘটনাটা চলে আসে বার ম্যাগনেটের ক্ষেত্রে। আর একইভাবে ওই বার ম্যাগনেটের উপর যদি একটা কোনো বিন্দুতে, মানে এটাকে বলা হয় এন্ড অন পজিশন, এটাকে বলা হয় এন্ড অন পজিশন। আর তোমরা এটা ইলেকট্রিক ফিল্ডেও পড়েছো, ব্রড সাইড অন পজিশন, মানে এর যে সমদ্বিখণ্ডক, সেই সমদ্বিখণ্ডকের লম্বের উপর যে কোনো একটা বিন্দুতে যদি আমি ম্যাগনেটিক ফিল্ড জানতে চাই, তাহলে সেটা কত হবে না, সেটা হয়ে যায়, সেটাকে বলা হয় ব্রড সাইড অন পজিশন। ব্রড সাইড অন পজিশন, ব্রড সাইড অন পজিশনে বি ইকুয়াল টু μ0/4π/pm/dq, μ0/4π/pm/dq ব্রড সাইড অনের ক্ষেত্রে। আর এন্ড অনের ক্ষেত্রে এইটা, মানে সেম অ্যাজ ইলেকট্রিক ডাইপোল যে আমরা বের করেছিলাম, ইলেকট্রিক ডাইপোলের যে আমরা রাশিগুলো বের করেছিলাম, সেই একই প্রায় সেম।
এরপর আমরা চলে আসব যে তোমাদের প্রথমে যেরকম বলেছিলাম যে ইলেকট্রনের যে ম্যাগনেটিক মোমেন্ট সেইটা খুব ইম্পর্ট্যান্ট। মানে একটা তাহলে ম্যাগনেটিক প্রপার্টি যে কারণে ধরো কোনো লোহার ক্ষেত্রে প্রাকৃতিকভাবে লোহা নিকেল এই ধরনের পদার্থগুলোর ক্ষেত্রে একটা ইনবিল্ট ম্যাগনেটিক প্রপার্টি থাকে। সেই ইনবিল্ট ম্যাগনেটিক প্রপার্টিটার কারণটাই হচ্ছে যে মুভমেন্ট অফ ইলেকট্রন। তো মুভমেন্ট অফ ইলেকট্রন যে হচ্ছে, সেই ইলেকট্রনটার যে মুভমেন্ট হচ্ছে, ইলেকট্রন তো একটা চার্জ পার্টিকেল, তাহলে চার্জ পার্টিকেলের মুভমেন্ট মানে ওখানে একটা কারেন্ট তৈরি হচ্ছে, কারেন্ট তৈরি হচ্ছে মানে ম্যাগনেটিক ফিল্ড আছে। তো সেইটা আমরা বের করার চেষ্টা করব। চল ধরো একটা লুপের মধ্যে দিয়ে একটা কারেন্ট তৈরি হচ্ছে, তাহলে লুপের মধ্যে দিয়ে একটা কারেন্ট যদি যায়, এটা ধরো ভি বেগে একটা কিউ চার্জ ঘুরছে। এখন এই চার্জটাকে কিউ, আচ্ছা সরাসরি আমি ই বলে দিই, ইলেকট্রনের চার্জটাকেই ই বলে আমরা ডিনোট করি, একটা ই চার্জ ঘুরছে, এর রেডিয়াসটা হচ্ছে আর, তাহলে এর ম্যাগনেটিক মোমেন্টটা আমাদের নির্ণয় করতে হবে, তাই তো? তো ম্যাগনেটিক মোমেন্ট এই বরাবর হবে। তো ম্যাগনেটিক মোমেন্টটা কি হবে? আচ্ছা প্রথমে আমরা টাইম পিরিয়ডটা বের করি। টাইম পিরিয়ড টি ইকুয়াল টু কি হবে? 2πr/v। এই যে এটা যদি সার্কুলার ধরি তাহলে এই গোটাটা হবে 2πr, আর ভি বেগে ঘুরছে তাহলে 2πr/v। এবারে তাহলে আই ম্যাগনেটিক মোমেন্ট, আমরা জানি আই ইন্টু এ। আই মানে কি? আই মানে এই ই যে চার্জটা, এই ই চার্জটাই তো ঘুরছে, তাহলে এই ই চার্জটা যে ঘুরছে, এই ই চার্জটার কি হবে সেটা আমরা দেখব। আই মানে হচ্ছে তাহলে ই বাই টি, তাহলে ই বাই টি মানে ই টির ক্ষেত্রে আমরা দেখলাম 2πr/v, মানে সোজা কথা ই ভি বাই 2πr। তাহলে এখানে যদি বসিয়ে দিই ই ভি বাই 2πr, এর মানটা কত? এ মানে এই টোটাল এরিয়াটা πr², তাহলে পাই কেটে গেল, এখানে আর থেকে গেল, ই ভি আর বাই 2, তাই তো? না এখানে একটা ভি, আমি কোথাও একটা ভুল করেছি, ই ভি না ই ভি আর বাই 2, ঠিক আছে, ই ভি আর বাই 2 ম্যাগনেটিক মোমেন্ট। এবার এইটাকে যদি আমি লিখি ধরো এইভাবে, ই ভি বাই ই বাই 2m একটা মাস ধরলাম ইন্টু এম ভি আর। এবার এম ভি আরকে আমরা একটা কথা জানি, ই বাই 2m ইন্টু এল। এল মানে হচ্ছে ভরবেগের ভ্রামক। ই বাই 2m ইন্টু এল। এখন বোর থিওরি বলে একটা থিওরি তোমাদের মনে আছে, তোমরা পড়েছিলে। বোর থিওরি থেকে বলেছিল যে ইলেকট্রনগুলো সবগুলো কক্ষপথে ঘোরে না, তাদের ঘোরার কক্ষপথ কি না এ এইচ ক্রসের মাল্টিপল, মানে এল ইকুয়াল টু বলা হয়েছিল তাদের কৌণিক ভরবেগ, যেটা এলকে কৌণিক ভরবেগ, সেই কৌণিক ভরবেগের ক্ষেত্রে বলা হয়েছিল যে সেই বৃত্তাকার কক্ষপথে ঘুরবে যার কক্ষপথগুলো হচ্ছে এন এইচ ক্রস।
মানে n ইকুয়াল টু 0 n ইকুয়াল টু 1 2 3 এইভাবে যাবে, এই কক্ষপথে ঘুরবে। তো এই ক্ষেত্রে যদি আমি সেই এল এর মানটা বসিয়ে দিই, কী হয়ে যাবে? E/2m ইন্টু এল মানে হচ্ছে NH ক্রস, এটা বের হবে NEH ক্রস বাই 2m। এখন যদি সর্বনিম্ন কক্ষপথের কথা আমরা ভাবি, তাহলে n ইকুয়াল টু সেক্ষেত্রে কি হবে? লোয়েস্ট যে কক্ষপথ, সেই লোয়েস্ট কক্ষপথ বা অরবিট, লোয়েস্ট অরবিটের কথা আমরা যদি ভাবি, লোয়েস্ট অরবিটের ক্ষেত্রে কি হয়ে যাবে? লোয়েস্ট অরবিটের ক্ষেত্রে এই চৌম্বক ভ্রামক pm ইকুয়াল টু কি হয়ে যাবে? EH ক্রস বাই 2m। মানে ইলেকট্রনের ক্ষেত্রে, যেহেতু ইলেকট্রনের চার্জটাকে নিয়ে আমি করছি, এইটাকে মিউ বি বলে সিগনিফাই করা হয়, এইটাকে বলা হয় বোর ম্যাগনেটন। তাহলে বোর ম্যাগনেটন কাকে বলছে? না, সর্বনিম্ন কক্ষপথের যে ম্যাগনেটিক মোমেন্ট, ইলেকট্রনের যে ম্যাগনেটিক মোমেন্ট, সেইটাকে বোর ম্যাগনেটন বলে সিগনিফাই করা হয়। এইবার দেখো, তোমরা যদি একটু চিন্তা করো, ইলেকট্রনের কিন্তু আমাদের পৃথিবীর মতো দু ধরনের গতি আছে। আমি যে এটা ক্যালকুলেট করলাম, এটা বার্ষিক গতির জন্য, মানে পৃথিবী যে ঘুরে আসছে সূর্যের চারদিকে, সেই গতির জন্য। এখন দেখো, পৃথিবী নিজের আহ্নিক গতি, যেটা আহ্নিক গতির ক্ষেত্রেও তো একটা স্পিন তাহলে কাজ করবে। আহ্নিক গতি মানে ঘুরছে, তাহলে ইলেকট্রনও তো একটা ঘুরছে। তাহলে ইলেকট্রন নিজের কক্ষপথে নিজের অক্ষের চারদিকেও ঘুরছে, ঘুরতে ঘুরতে এরকম ঘুরে আসছে। তাহলে নিজের অক্ষের চারদিকেও যখন ঘুরছে, তখনও তো একটা ম্যাগনেটিক মোমেন্ট বা ম্যাগনেটিক ফিল্ডের তৈরি হচ্ছে। সেইটাকে বলা হচ্ছে, আরেকটা দিয়ে স্পিন বলা হয়, তাকে ইলেকট্রনের স্পিন। তোমরা এটা কেমিস্ট্রিতে প্রচুর পড়বে যে স্পিন, এবং এই স্পিনটাকে, দুটোই স্পিন, এটাও একটা স্পিন, এটাও একটা স্পিন, এইটাকে বলা হয় ইন্ট্রিনজিক স্পিন, মানে এটা অন্তর্মুখী স্পিন। তো এই স্পিনটাকে জন্য যখন করা হয়, যখন তাদের ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন দেখে এই স্পিনটাকে দুভাবে ডিনেট করা হয়। একটাকে বলা হয় আপ স্পিন, এইভাবে বলা হয়, আর একটাকে নাহলে বলা হয় ডাউন স্পিন, এইভাবে বলা হয়। তাহলে ওই স্পিনটার কথাও আমাদের জানতে হবে। তো এই আপাতত আজকে এইটুকু থাকলো। এখানে আমি কয়েকটা যে জিনিস সিগনিফাই করলাম, সেগুলো তোমরা একটু পড়ো। আর তার উপরে দুটো প্রবলেম তোমাদের আমি বলছি। প্রবলেমটা হচ্ছে, প্রবলেমটা লিখে দিই। দেখো, এই দুটো অঙ্ক আমি লিখে নিলাম। তো দেখো, প্রথম অঙ্কটা করাই। একটি সোজা চুম্বকীয় তারের চৌম্বক ভ্রামক এম হয়, তাহলে তারটিকে অর্ধবৃত্তাকারভাবে বাঁকানো হলে চৌম্বক ভ্রামক কত হবে? একটা সোজা চৌম্বকীয় তারের চৌম্বক ভ্রামক এল। ধরো এইরকম একটা তার আছে, তার দৈর্ঘ্য আমি এল ধরে নিলাম, স্মল এল, তার চৌম্বক ভ্রামকটা হচ্ছে এম। তাহলে চৌম্বক ভ্রামক এম হলে ওই যে মেরু তৈরি হয়েছে, এই মেরু শক্তিটা কত হয়ে যাবে? মেরু শক্তি QM ইকাল টু এই M বাই L, মানে আমরা জানি চৌম্বক ভ্রামক বাই কার্যকর দৈর্ঘ্য করলেই মেরু শক্তি হবে। এখন এই তারটাকে এখন এইভাবে মাখিয়ে দিয়েছে, অর্ধবৃত্তাকার, এইভাবে অর্ধবৃত্তাকার। তাহলে এইটা এল আছে। আচ্ছা, এইটা কত? না, টোটাল বৃত্ত হলে এইটা হতো 2πr। তাহলে শুধু অর্ধবৃত্তাকার হলে এই দৈর্ঘ্যটা এখন কত? πr, মানে এইটা যদি r হয়, তাহলে এই πr সমান l। তাহলে r সমান কত হচ্ছে? l/π। তাহলে এখানে এখনকার কার্যকর দৈর্ঘ্য যখন অর্ধবৃত্তাকার করে দিয়েছি, এটা কত? না, এটা হচ্ছে 2r। তাহলে 2r সমান হচ্ছে 2 × l/π। তাহলে এখনকার কার্যকর দৈর্ঘ্য হয়ে গেছে 2l/π। তাহলে এখনকার ম্যাগনেটিক মোমেন্ট বা চৌম্বক ভ্রামক কত হয়ে যাবে? না, চৌম্বক ভ্রামকের সংজ্ঞা থেকে আমরা আবার জানি, চৌম্বক ভ্রামক
ভ্রামকের সংজ্ঞা থেকে জানি, মেরু তো সেই একই থাকবে, চৌম্বক ভ্রামকের সংজ্ঞা থেকে জানি মেরু শক্তি ইন্টু কার্যকর দৈর্ঘ্য। তাহলে দেখো মেরু শক্তির মান আমি আগেই বের করে রেখেছি m/l, আর কার্যকর দৈর্ঘ্য এক্ষেত্রে কি হয়ে গেছে 2r, 2r মানে হচ্ছে 2 ইন্টু l/পাই। তাহলে এখানে উত্তর হয়ে গেল 2ml ইন্টু, না l তো কেটে যাবে, তাহলে উত্তর বেরিয়ে যাবে 2m/পাই। তাহলে নতুন যে অর্ধবৃত্তাকার বাঁকানো হয়ে গেলে তার চৌম্বক ভ্রামকটা m ছিল, সেটা এখন হয়ে যাবে 2m/পাই। পাই এর মান তো তোমরা জানো, তাহলে বেরিয়ে গেল। ঠিক একই রকম আরেকটা অঙ্ক আছে, যে ঠিক একই রকম না, এটা ফোর্স এর মতো। দুটি সমশক্তি সম্পন্ন উত্তর মেরুর দূরত্ব 2 সেমি হলে এদের মধ্যে বিকর্ষণ বল হয় 2.59। তাহলে দুটো উত্তর মেরু রেখেছে, দুটো উত্তর মেরুর মধ্যে দূরত্ব হচ্ছে 2 সেমি, তখন এদের মধ্যে বিকর্ষণ হচ্ছে 2.59। এদের দূরত্ব কত হলে বিকর্ষণ বল 3.69 হবে। এখন কুলম্বের সূত্রের মতো এদের বিকর্ষণ বল F যদি হয়, F প্রপোর্শনাল টু 1/r², এটা আমরা পড়েছিলাম 1/r²। তাহলে প্রথম ক্ষেত্রে যদি ফোর্সটা F1 আর দ্বিতীয় ক্ষেত্রে ফোর্সটা যদি F2 বলি, তাহলে আমরা এই রিলেশনটাই লিখতে পারি। দেখো দেখি, F1/F2 সমান √, বা √, নয় এটা r2² যেহেতু F1 প্রপোর্শনাল টু 1/r², তাহলে F1 প্রপোর্শনাল টু 1/r1², F2 প্রপোর্শনাল টু 1/r2, তাহলে F1/F2 করলে এইটা বেরোবে। এখান থেকে আমরা এই রিলেশনটা বের করে নিলাম যে r2/r1 সমান √F1/F2। এখান থেকে লিখে দিলাম যে r2 ইকুয়াল টু r1 ইন্টু √F1/F2। এ দেখো এখানে এবার তোমার সব কিছু আছে। r1 মানে 2 সেমি, তাহলে 2 ইন্টু √F1/F2। F1 মানে প্রথমে বিকর্ষণ বল হয়েছিল 2.5, আর এখন বলছে বিকর্ষণ বল হচ্ছে 3.6। তাহলে এই ক্যালকুলেশনটা করে ফেললেই তোমার r2 যেটা সেইটা সেমিতে বেরিয়ে যাবে। তাহলে কিছুই নয়, তোমাকে যা বেসিক কনসেপশনটা যদি তুমি ক্লিয়ার রাখতে পারো, তাহলে এরকম ছোট ছোট যে প্রবলেম, যে নিউমেরিক্যাল প্রবলেমগুলো তোমরা করতে পারবে। আজ এই পর্যন্ত থাকলো, বাকি পরের দিন আমরা চুম্বকের আরও কিছু রাশিমালা, সেই রাশিমালাগুলো পড়ার চেষ্টা করব। ঠিক আছে?